হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা রসায়ন প্রথম পত্রের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দ্রাব্যতাটা শেষ করব, যেটা থেকে প্রচুর পরিমাণে সিকিউ কিন্তু বোর্ডে আসে। অ্যান্ড এখান থেকে এই কনসেপ্ট থেকে কিছু এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে। সো এই জিনিসটাকে আমরা খুবই শর্ট টাইমের মধ্যে রিভিশন করব। সো এখানে আমাদের দেখো টপিক হচ্ছে ভাই দ্রাব্যতা। সো দ্রাব্যতা অ্যাকচুয়ালি আসলে কি, অ্যান্ড এটা কিভাবে আসলে বের করা লাগে, আর ম্যাথগুলো কিভাবে করা লাগে, আমরা একবারে সিরিয়ালি সবগুলো শেষ করব। সো নর্মালি যদি আমরা দ্রাব্যতা শুরু করি, দ্রাব্যতা অ্যাকচুয়ালি কি? দ্রাব্যতা অ্যাকচুয়ালি ভাই ঘনমাত্রার মতো, আর কিছুই না। ঠিক আছে, ঘনমাত্রা একটা। ঘনমাত্রা দিয়ে কি বোঝায়? ঘনমাত্রা দিয়ে বোঝায় যে একটা দ্রবণের মধ্যে কোনো একটা দ্রব্য কি পরিমাণ আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে, সেটাই হচ্ছে আসলে ঘনমাত্রা। এখন দ্রাব্যতা আসলে ঘনমাত্রা, তবে এটার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এখন এই সম্পৃক্ত দ্রবণ কোত্থেকে আসলো? এই জিনিসটা আসলে কি? সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে কোনো দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত হইতে পারে সেটা হচ্ছে সম্পৃক্ত। সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত হইতে পারে, এটা বুঝলে হয়ে গেছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল যদি দিই, ধরো এইটা আমাদের একটা গ্লাস আছে, ঠিক আছে। সো এই গ্লাসের মধ্যে ধরো আমি বললাম 250 ml পানি আছে। এখন এখানে তুমি এটা চিনি শরবত বানাবা, ঠিক আছে, চিনি শরবত। এখন ধরো 250 ml এর মধ্যে চিনি হচ্ছে তোমার ধরো 20 গ্রাম দ্রবীভূত হয় সর্বোচ্চ, মানে তুমি 20 গ্রাম চিনি এখানে গুলাইতে পারবা। এরপরে যত চিনি দিবা দেখবা গুলতেছে না, তলানিতে জমা হইতেছে, মানে এই যে পাত্রের তলায় জমা হইতেছে। তার মানে কি, ও সর্বোচ্চ 20 গ্রাম নিতে পারে এই দ্রবণটা, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা কি বলতেছি? সম্পৃক্ত দ্রবণ। যদি ওরা 20 গ্রাম নিতে পারে, 20 গ্রাম দেই, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু? আচ্ছা, এবার এটা বুঝে গেলে আমাদের আহামরি এখানে আসলে আর কিছু নাই। তবে হ্যাঁ, ডেফিনেশন যদি আমরা দিতে চাই, তাহলে অবভিয়াসলি আমরা জানি যেহেতু ঘনমাত্রার ব্যাপার, ঘনমাত্রা বা দ্রাব্যতায় আয়তন রিলেটেড, তার মানে এখানে তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হবে। কেন? কারণ তাপমাত্রা যদি আমরা নির্দিষ্ট না রাখি, তাহলে আয়তনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, ঠিক আছে। তার মানে আমরা এটা কি বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সেই জিনিসটা আসলে দ্রাব্যতা। ওকে, এখন দ্রাব্যতার ভাই কি কি একক হইতে পারে? খুব ইম্পর্টেন্ট। দ্রাব্যতার কি কি একক হইতে পারে? দ্রাব্যতা এককগুলো আমরা একটু ভালোভাবে বুঝে গেলে আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো দ্রাব্যতার বেসিক্যালি 3টা একক আছে, ঠিক আছে। 3টা একক কি কি একক? প্রথম দিকে আমরা দেখো, একটা হচ্ছে আমাদের গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার মানে হচ্ছে কি, যে 1 লিটার দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রব্য আছে। ওকে, আচ্ছা, আরেকটা আছে, আরেকটা হলো কি, আরেকটা হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে, মোল পার লিটার। সো দেখো ডেফিনেশন গুলো একদম সহজ। আমি যদি একটু দেই, যে এখানে এই লিটারটা কিসের ভাই? লিটারটা হচ্ছে দ্রবণের। লিটারটা কার? দ্রবণের। আর গ্রামটা কার? দ্রব্যের, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে 1 লিটার দ্রবণের যে নিচে যেটা থাকে সেটা তো 1 হয়ে যায়। তার মানে 1 লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে গ্রাম পার লিটারে হচ্ছে দ্রাব্যতা। সেম ভাবে এই জিনিসটাও কি ভাই? জিনিসটা হচ্ছে দ্রবণ, ঠিক আছে। এখন দ্রবণ তো কিভাবে তৈরি? আমরা জানি দ্রবণ মানে হচ্ছে দ্রব্য প্লাস দ্রাবক দুইটা মিলে। যেমন এখানে চিনি আর পানি দুইটা মিলে হচ্ছে আমাদের দ্রবণ, আর চিনিটা হচ্ছে কি দ্রব্য, আর পানিটা হচ্ছে আমাদের দ্রাবক। ওকে, আচ্ছা। সো এই যে এখানে দেখো, এটা কি হবে? মোল পার লিটার, এটা হবে কি? দ্রব্য। সো এই জিনিসটা তো আমরা জানি যে দ্রবণে অ্যাকচুয়ালি কি থাকে? দ্রবণ ইকুয়াল টু হচ্ছে দ্রব্য প্লাস দ্রাবক, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দ্রাবক হচ্ছে কি হিসাবে ছিল? দ্রাবক ছিল পানি, আর দ্রব্য ছিল কি? চিনি। এতটুকু বুঝলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা প্রচলিত একক আছে যেটা আমাদের প্রায় কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে গ্রাম বাই 100 গ্রাম, ঠিক আছে। 100 গ্রাম এটা হবে কি? দ্রাবক। দ্রাবকের জায়গায় ম্যাক্সিমাম সময় আমরা কি, ম্যাক্সিমাম টাইমে আমরা পানি ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো ডেফিনেশনটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ কি দ্রব্য হইতো আর দ্রবণ হইতো, দ্রব্য হইতো দ্রবণ হইতো, এখন কি হইতেছে? দ্রব্য আর হচ্ছে কি নিচে কি হইতেছে? দ্রাবক হইতেছে, ঠিক আছে। তার মানে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে কত গ্রাম দ্রব্য আছে। আর এটা কি বোঝায়? যে 1 লিটার দ্রবণের মধ্যে কত মোল দ্রব্য আছে। এটা কি বোঝায়? 1 লিটার দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে। সো এতটুকু বুঝলে মোটামুটি আমাদের অনেকটা জিনিসই এখানে কভার হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো এখান থেকে আমরা কিছু ফর্মুলা লিখতে পারি। ফর্মুলাগুলো কি একটু খেয়াল করে দেখো, আহামরি কিছু না। সেটা হচ্ছে এখানে একটা ফর্মুলা, যে আমরা সলিবিলিটি বা দ্রাব্যতা যেটাকে এস দিয়ে প্রকাশ করি, এস ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে ভি। ডব্লিউটা বাই কিসে নিব? দেখো তো, ডব্লিউটা ভরটা আমি গ্রামে নিব, আর ভিটা কিসে নিব? লিটারে নিব। সো দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলার থেকে আরেকটা জিনিস লেখা যায়। দেখো এখান থেকে যদি কোন একটা জিনিসের ভর বের করতে যাই, ঠিক আছে, মানে ধরো তোমার দ্রাব্যতা দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে কোন একটা দ্রবণের, তখন সেখান থেকে আমি চাইলে ভর নির্ণয় করতে পারবো। তাহলে ভর ডব্লিউ ইকুয়াল টু কত? এস ভি। সো আশা করি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে,
এই দুইটা ফর্মুলা এখানে লাগবে, সিমিলার, একদম সিমিলার। এই জায়গা থেকে কি লেখা যায়, এই জায়গা থেকে লেখা যাবে ধরো যে S ইকুয়াল টু কত, যে আমাদের N ডিভাইডেড বাই V, Nটা আমি কিসে নিব, Nটা Vটা নিব হচ্ছে লিটারে, আর Nটা নিব হচ্ছে কি মোলে, ঠিক আছে। সেম ভাবে এখান থেকে যদি তুমি মোল বের করতে চাও, N ইকুয়াল টু কত হবে, SV, ঠিক আছে। সো দুইটা জিনিস এখান থেকে বের করা যাইতেছে। দেখো আমি এখান থেকে চাইলে আমি মোল সংখ্যাও বের করতে পারবো, মোল সংখ্যা প্লাস এখান থেকে চাইলে আমি যে দ্রাব্যতাও বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এক্সাম্পল আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এক্সাম্পলটা কি, ধরো আমি বললাম 10 গ্রাম পার লিটার, মানে এটা থেকে পরীক্ষায় কোশ্চেন চলে আসবে, হ্যাঁ, যে 10 গ্রাম পার লিটার বলতে কি বুঝো, বলতে কি বুঝো, ঠিক আছে, এইটা, ঠিক আছে, দ্রাব্যতা। এটা কিন্তু তোমার খ নাম্বার কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে দ্রাব্যতা 10 গ্রাম পার লিটার বলতে কি বোঝায়। তার মানে ভাই যে কোন মানে ওই দ্রবণটাকে, ওই দ্রবণের 1 লিটারকে যদি আমি সম্পৃক্ত করতে চাই তাহলে আমাদের 10 গ্রাম দ্রব্য লাগবে। খুবই সিম্পল, 1 লিটারকে সম্পৃক্ত করতে চাইলে 10 গ্রাম দ্রবণ লাগবে। সিমিলার কোশ্চেন, সিমিলার যে দ্রাব্যতা, যে 10 দ্রাব্যতা ধরো 10 মোল তো বেশি হয়ে যায়, আমি দিলাম ধরো মানে রিয়েলিটি চেক করার জন্য 2.5 মোল পার লিটার, এত বলতে কি বোঝায়, ঠিক আছে। সো সিমিলার এক্সাম্পল হবে, ওকে। আচ্ছা এটা আশা করি আমরা পারবো। এইবার দেখো, এবার আছে আমাদের গ্রাম পার 100 গ্রাম। সো এটা নরমালি এটার কোনো একক নাই, ঠিক আছে। কেন একক নাই ভাই, উপরে গ্রাম নিচে কত গ্রাম, গ্রাম একক থাকবে, এটা নরমালি কোনো একক নাই, ঠিক আছে। সো নরমালি ধরো যে এরকম দেওয়া আছে, ধরো দেওয়া আছে দ্রাব্যতা হচ্ছে দেওয়া আছে 40। এটা মানে কি, এটা মানে হচ্ছে খুবই সিম্পল, 40 বলতে বোঝায় এটা কোনো একক নাই, তার মানে এটা এটার মধ্যে পড়ছে। আমি বলতে পারি 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে। আচ্ছা তার মানে, বা আমি বলতে পারি সম্পৃক্ত দ্রবণে, এখানে তুমি অ্যাড করে দিবা কি ভাই, এগুলো সব ধরনের, যখনই আমি দ্রাব্যতার কথা বলবো তখন কিন্তু সম্পৃক্ত চলে আসবে, ঠিক আছে। সম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব্য আছে। এই বেসিকটা বুঝলেই তোমার এখানে অলমোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন এই গ্রাম পার 100 গ্রামের আরেকটা ফর্মুলা আমি এখান থেকে একটু অ্যাড করতে পারি। কি, এটার যদি আমি সলিবিলিটির ফর্মুলা বসাই, S ইকুয়াল টু দেখো কি আসে, দেখো তো নিচে কি ভাই, দ্রাবক বসে, তাই না। আচ্ছা আর উপরে কি দ্রব্য বসে, তাহলে আমি দ্রব্যের ভরটাকে x ধরলাম, x না ধরো m ধরতে পারা যাচ্ছে, ধরো m ধরলাম, ছোট হাতের m, ঠিক আছে। এটা হলো দ্রব্যের ভর। আর নিচে কি হবে, দ্রাবকের ভর। এখন আমার কাছে ধরো দ্রাবকের ভর দেওয়া নাই, এখন দেখো তো আমি দ্রাবক, আমি ধরে নিলাম যে এই দ্রবণটাকে আমি বলতেছি ক্যাপিটাল M আর দ্রব্যটাকে বলতেছি স্মল m, তাহলে বলো তো দ্রাবক ইকুয়াল টু কত হবে, দ্রাবক ইকুয়াল টু হবে না যে দেখো m মাইনাস ছোট হাতের m, ঠিক আছে। তার মানে দেখো দ্রাবকের জায়গায় আমি লিখতে পারবো m মাইনাস ছোট হাতের m, ঠিক আছে। আর লাস্টে তোমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100, কারণ তুমি কি করতেছো, বের করতেছো 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে, ঠিক আছে। তো সিম্পলি এখানে যে জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, এটা হচ্ছে তোমার দ্রব্য আর এটা হচ্ছে তোমার দ্রবণ, মানে দ্রবণের ভর, এটা হচ্ছে কি দ্রব্য, ঠিক আছে। তো এই ফর্মুলা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। এবার আসো আমাদের খুব সিলি একটা জিনিস, বাট এটা অনেকে আমরা মিস করি, সেটা হচ্ছে কিভাবে কনভার্সন করব, গ্রাম পার লিটার থেকে কিভাবে মোল পার লিটারে কনভার্সন করব, ঠিক আছে। একদম সহজ, যেমন তোমাকে বলা আছে, যেমন বলছে ভাই সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা অবভিয়াসলি একটা টেম্পারেচার থাকবে, আমি টেম্পারেচারটা লিখতেছি না, ধরো দেখা আছে 50 ডিগ্রি সেলসিয়াস, ওকে। দ্রাব্যতা হচ্ছে তোমার বলছে যে তোমার যে 100 গ্রাম পার লিটার, ঠিক আছে, 100 গ্রাম পার, সরি দুইবার দিয়ে দিচ্ছি, 100 গ্রাম পার লিটার। এখন এখানে বলছে তাহলে এটাকে যদি আমরা মোলে নিতে চাই তাহলে কি করব। আচ্ছা দেখো, এই জন্য আমাদের একটা ফর্মুলা জানলেই হবে, n ইকুয়াল টু কত ভাই, W/m, এটা মনে রাখো। দেখো এখানে কি আছে ভাই, এখানে আছে কিন্তু W। সো W কে যখন তুমি n এ কনভার্ট করতে চাও, মূল সংখ্যায় কনভার্ট করতে চাও, তাকে আণবিক সংখ্যা দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তার মানে তুমি জাস্ট কি করবে জানো, 100 ডিভাইডেড বাই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কত, এখানে দেখো কত আসে 23 প্লাস এখানে আসে কত, যে 35.5, তার মানে 58.5 আসে, তাই না, আই থিঙ্ক, ওকে। হ্যাঁ, সো তুমি কি করবা, 58.5 দিয়ে ভাগ করলে এটা কিসে চলে গেছে ডিরেক্টলি বলো, মোল পার লিটারে ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে। বোঝা গেছে, একদম সিম্পল। তার মানে এটা ভাগ করবা না গুণ করবা, কিভাবে ফর্মুলা চেক করবা। আবার এবার আসো, ঠিক আছে। দেখো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যে কোনো কিছু থাকতে পারে। সো দেওয়া আছে ধরো মানে হলো দেওয়া আছে, যেমন আছে 1.5 মোল পার লিটার, ঠিক আছে। এখন তুমি গ্রাম পার লিটারে কনভার্ট করবে। এখন দেখো মোল থেকে গ্রামে কিভাবে কনভার্ট করে,
মোল থেকে তুমি গ্রামে কনভার্ট করবা। একটু আগে দেখো তুমি মোলে কনভার্ট করছো, এখন তুমি গ্রামে কনভার্ট করবা। সো এনএম গুণ করে দাও, এনএম ইকুয়াল টু কত, ডব্লিউ। সো দেখো তো কি করা লাগে, যখন তুমি মোল থেকে গ্রামে কনভার্ট করতে চাও তখন তার আণবিক সংখ্যা দিয়ে গুণ করা লাগে, ঠিক আছে, আণবিক ভর দিয়ে। তাহলে এর আণবিক ভর আছে কত, 58.5 দিয়ে গুণ করবা, এটা চলে যাবে ডিরেক্টলি গ্রাম, আর নিচে লিটার তো লিটারই থাকবে। ক্লিয়ার, বুঝা গেছে এতটুকু? ওকে, এতটুকু বুঝলে অনেকটুকু কভার হয়ে যাবে। এবার আসো আমরা একটু ম্যাথ করি। হ্যাঁ, আমাদের হচ্ছে যে কোশ্চেনগুলো হচ্ছে যে কতটুকু ক্যালাসিতে হবে বা কতটুকু লাগবে। হ্যাঁ, সো এটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, বাট একদম সিম্পল একটা জিনিস। দেখো এখানে আমাকে কি বলছে আলটিমেটলি, যে আমাদের এখানে কি আছে, যে পানিতে একটি লবণের দ্রাব্যতা 25 এবং হচ্ছে মানে হলো মানে 45 ডিগ্রি। নর্মালি এটা কখন মনে রাখবা, আমাদের ম্যাক্সিমাম বিক্রিয়াগুলোই তাপহারী বিক্রিয়া। সো যখন আমি টেম্পারেচার বাড়াবো তার দ্রাব্যতা বেড়ে যাবে, এই জিনিসটা একটু মনে রাখবো। টেম্পারেচার বাড়লে নর্মালি দ্রাব্যতা বেড়ে যায়, ম্যাক্সিমাম বিক্রিয়াগুলোই তাপহারী বিক্রিয়া। সো এখানে আমাদের যেটা আছে দেখো, যে 25 ডিগ্রিতে হচ্ছে 280 গ্রাম পার লিটার, আর 45 ডিগ্রিতে হচ্ছে 370 গ্রাম পার লিটার। এখন বলছে যে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় শীতল করা হলে কত গ্রাম লবণ ক্যালাসিত হবে। একদম সিম্পল, আমি এটা আমারই কঠিন কিছু না, একবার বুঝলেই তোমরা বুঝে যাবা। এখানে দুইটা জিনিস আছে, একটু খেয়াল করো ভালো করে। যে প্রথমত এখানে আছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াসে, মানে 45 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা 45 ডিগ্রি সেলসিয়াস, এই জিনিসটাকে আমরা কততে কনভার্ট করছি ভাই, 25 ডিগ্রি সেলসিয়াসে শীতল করছি। এখন দেখো তো যে 45 ডিগ্রি সেলসিয়াসে তার দ্রাব্যতাটা কি বেশি না, যেহেতু টেম্পারেচার বেশি। আচ্ছা 25 কম, তার মানে তুমি যদি বড় থেকে ছোটতে চলে যাও, মানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার, তাহলে ওই বেটা আগে ধরো, আমি যদি বলি 1 লিটারের কথাটা বলি, 1 লিটারে আগে সে কতটুকু ধরতে পারতো, মানে 45-এ কতটুকু ধরতে পারে, 1 লিটারে 360 মানে 370 ধরতে পারে। এখন যখন তুমি 25-এ নিয়ে আসবে 1 লিটারে সে কতটুকু ধরতে পারবে, 280। তার মানে এক্সট্রা এখানে কত, 70 আর 20, এই 90 গ্রাম কি করবে সে, 90 গ্রাম কি রাখতে পারবে না, 90 গ্রাম তলানিতে পড়ে যাবে, কারণ ওর ক্যাপাসিটি আগে বেশি ছিল, ও ধরে রাখতে পারছে 370, এখন আর 370 ধরে রাখতে পারবে না, এখান থেকে 90 ছেড়ে দিবে, ঠিক আছে। সো এটা করার দুইটা মানে প্রসেস আছে। আমি তো প্রথম তোমাকে যেটা দেখাবো একবার জেনারেল প্রসেস, ঠিক আছে, একবার হচ্ছে জেনারেল প্রসেস, আর একবার দেখাবো একদম শর্টকাট মানে সূত্র দিয়ে। এবার দেখো তো ব্যাপারটা কি এরকম হয়েছে না, যে আমি এখান থেকে দেখো বলতে পারি যে তখন 1 লিটার মানে হলো দেখো 25 ডিগ্রি মানে থেকে এত ডিগ্রি, মানে 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলে, মানে এততে যদি আসি, তাহলে 1 লিটারে কতটুকু মানে হলো 1 লিটারে তোমার ক্যালাসিত হবে কতটুকু বা জমা হবে, ক্যালাসিত বা জমা হবে কতটুকু হবে বলো তো, ওই যে তোমার 370 থেকে 280-তে কনভার্ট হতে পারবে 90 গ্রাম। তাহলে তুমি কি এখান থেকে কি করবা, একদম সিম্পল, যে এখানে কত গ্রাম আছে, 250 গ্রাম। আচ্ছা নরমালি মনে রাখবা যে 250 গ্রাম, ঠিক আছে, 250 গ্রাম দেওয়া আছে, এন্ড তোমার কিছু বলে নাই, তুমি ডিরেক্টলি এটা 250 ml ইউজ করতে পারবে, ঠিক আছে। এখন ভাই এটা কেন ইউজ করতে পারবো, এটা তার মানে এটা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, হ্যাঁ। আর যদি তোমার আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, আমি যদি বলি একদম সিম্পল, যে আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে, তাহলে এটা দিয়ে আবার গুণ করতে হবে। যেমন এখানে ধরো 1.5 দেওয়া আছে, তাহলে এটাকে মনে রাখবে অনেকটা কিসের মতো, এটাকে মনে রাখবে ঘনত্বের মতো, মানে মনে ধরবা যেটা কি গ্রাম পার লিটার, ঠিক আছে, গ্রাম পার এমএল। সো তখন কি করবা দেখো তো, তুমি যদি এখানে এই যে ভরটাকে কি 1.5 দিয়ে তখন আলটিমেটলি কি করা লাগতো, ভাগ করা লাগতো, ঠিক আছে। কেন, কিভাবে বুঝবো ভাগ করা লাগতো ভাই, দেখো তো এটা সিম্পল, যে এখানে মানে হলো 1.5, মানে তোমার তো আয়তন দরকার ছিল তখন, তাই না, তো তুমি কি লিখতা যে 1.5 গ্রাম মানে হলো ভরের যে আয়তন হয় 1 লিটার 1 ml, তার মানে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণের আয়তন কতটুকু হবে। সো আলটিমেটলি দেখো ভাগ করা লাগতেছে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, আর এটা যদি দেওয়া না থাকে গ্রাম ইকুয়াল টু ml তুমি লিখতে পারবা। ক্লিয়ার, ওকে। এবার ক্যালাসিত হবে জমা হবে 90 গ্রাম, তাহলে আমি বলতেছি দেখো 250 ml মানে হলো 0.25 লিটার, এ ক্যালাসিত হয়ে জমা হবে কতটুকু, দেখো 90 ইন্টু হয়ে যাবে কত 0.25, তো এটাকে গুণ করলে দেখো 90 ডিভাইডেড বাই 4 22.5, ঠিক আছে, এত গ্রাম। ক্লিয়ার, এখন এই জিনিসটা তুমি এক লাইনেও করতে পারো, সেটা কিভাবে করা যায় দেখো, সিম্পল একদম। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে 45 ডিগ্রি সেলসিয়াসে দিব, ঠিক আছে। বিকল্প প্রসেস আমি কি করব, সিম্পল, আমি প্রথমে কি নেব, যে আমি প্রথমে নিব হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াসে এ, প্রথমে আমি এখানে দেখো আমি একটা ফর্মুলা পড়ছি, দেখো W = SV, W = কত, SV, তাহলে W = যদি SV হয়ে যায়,
তাহলে দেখো এখান থেকে ডব্লিউটা বের করো, ডব্লিউ ইকুয়াল টু কত পাই এসবি। ওকে, তো দেখো যে 45 ডিগ্রি এস এর মান কত, এস এর মান হচ্ছে তোমার 370 এন্ড অবভিয়াসলি ভলিউমটাকে কিসে নিতে হবে ভাই, লিটারে লিটারে নিতে হবে। তাহলে এটা লিটার নিলে কত 0.25, ঠিক আছে। এখানে একটা দেখো W1 বের হবে, তার মানে এখান থেকে তুমি ভরটা বের করে ফেলছো। এবার 25 ডিগ্রি সেলসিয়াস চলে আসো, 25 ডিগ্রি সেলসিয়াসে তুমি W2 ইকুয়াল টু হচ্ছে কত, সরি S1 দাও। সো এবার দেখো যে W2 এর মানটা কত আসে, W2 ইকুয়াল টু কত হবে ভাই, যেটা হলো S1 আর এটা হবে কি S2V। তো S2 এর মান হচ্ছে কত দেখো 280 ইনটু V এর মান হচ্ছে কত, V এর মান হচ্ছে 0.25। সো দুইটা গুণ করে এখন হচ্ছে দেখো দুইটা থেকে আমরা গুণ করলে কত আসে, একটা আসবে হচ্ছে আমাদের যে 370 ইনটু 0.25। সো এটা আসতেছে মোটামুটি আমাদের 92.5 আর এটা কত আসবে, এটা দেখো 70 মতো আসবে, ঠিক আছে। সো এত গ্রাম আর এত গ্রাম। এখন আমাকে বলো যদি আমাদের 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ বা 250 ml সম্পৃক্ত দ্রবণ হয়, 45 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় তা থাকতে পারবে হচ্ছে 92.5 গ্রাম সর্বোচ্চ, আর 25-এ থাকতে পারবে হচ্ছে 70। তাহলে যখন এখান থেকে এখানে নেমে আসবে এক্সট্রা ওই যে কতটুকু আছে এক্সট্রাটুকু কি হবে নিচে তলানিতে পড়ে যাবে, 2.5 মাইনাস হচ্ছে 70, দ্যাটস মিন 22.5 গ্রাম। ক্লিয়ার? ওকে, সো আশা করি এটা বুঝাই গেছে। এইবার আসো আমাদের আরেকটা। সো এইটাও আমরা দুটো প্রসেসের মাধ্যমে করব। এখানে আগেরটা ছিল তোমার এককটা কিসে ছিল, গ্রাম পার লিটার। এবার এককটা কিসে দেখো, এবার কোনো এককই নাই, তার মানে এটা হচ্ছে গ্রাম বাই 100 বাই মানে 100 গ্রাম, ঠিক আছে, দ্রাবক। সো ওইটার ফর্মুলা দিয়ে করবো আর দুইভাবেই করবো। দেখো তো আগের মতোই কনসেপ্ট, জাস্ট এটার ইউনিটটা আলাদা। 70 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে 40 এবং হচ্ছে 20। ওকে, বুঝা গেছে, টেম্পারেচার কমে গেছে, দ্রাব্যতা কমে গেছে। 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রিতে যদি নিয়ে আসে, অবভিয়াসলি কিছুটা ক্যালাসিত হয়ে যাবে বা জমা পড়বে, কত গ্রাম দ্রব্য জমা হবে। তো ওই কি নিয়মে করব, দেখো নরমালি এখানে যেটা হয়, এখানে আমাদের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ বলছে, তাই না? আচ্ছা আমাকে বলো 40 গ্রাম মানে কি, 40 গ্রাম মানে 100 গ্রাম কি, 100 গ্রাম কিসে, 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব্য আছে। তার মানে এখানে কি আমি বলতে পারি, এখানে যেহেতু দ্রবণ বলছে তো আমি তো দ্রাবক এটার সাথে কম্পেয়ার করার জন্য দেখো আমি বলতে পারি 40, আমি এখানে বলতে পারি কি যে 100 গ্রাম 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে। এটা হলো কোথায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আমাকে কম্পেয়ার করতে হবে গ্রাম সম্পৃক্ত দ্রবণের সাথে। তার মানে এটাকে দ্রাবক না রেখে আমি দ্রবণে নিয়ে যাবো, দ্রবণে নিলে কি হবে দ্রাবক প্লাস দ্রব্য, ঠিক আছে। তার মানে 100 গ্রাম দ্রাবক আছে আর 40 গ্রাম দ্রব্য আছে, তার মানে আমি বলতে পারি 140 গ্রাম দ্রবণে, ঠিক আছে, 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণে তোমার কত গ্রাম, মানে 40 গ্রাম দ্রব্য আছে, 40 গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে। সিমিলারলি কি হয়েছে দেখো তো। আচ্ছা এটা আছে। এখন আমাকে বলো যে যদি আমরা এখান থেকে এটাকে ইয়ে করে ফেলি, তার মানে উপরের যদি 70 থেকে 40-এ নিয়ে আসি, তাহলে কি হবে, কত গ্রাম দ্রবীভূত হবে বলো, 20 গ্রাম না, কত গ্রাম হয় 40 থেকে কত হয়ে যাবে 20 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তার মানে আমি যে এখানে আমি এটা এইভাবে বলতে পারতাম, দেখো এই জিনিসটাকে আমরা নিচেরটা এইভাবে বলি, এই উপর লাইনটা বুঝছো, এটা তো ইম্পর্টেন্ট। এবার নিচে আসো, তার মানে 100 গ্রাম আগে যদি 40 মানে 100 গ্রাম দ্রাবক যদি আগে 40 ধরতে পারতো, এখন 100 গ্রাম দ্রাবক কত ধরতে পারে 20, মানে 20 হচ্ছে ইয়ে হয়ে যাবে। তার মানে এখানে আমি বলতে পারি 100 গ্রাম দ্রাবকে জমা হয়, 100 গ্রাম দ্রাবকের জন্য জমা হয় কতটুকু দেখো তো, 40 থেকে 20 হয়ে গেছে, তার মানে 20 গ্রাম, ঠিক আছে। সো এটাকে এইভাবে লিখি, নাহলে আবার তোমরা বলবা দিয়ে 20 লিখে দিচ্ছি, 40 মাইনাস 20 তার মানে 20 গ্রাম, ঠিক আছে, বুঝা গেছে। ওকে, তো 100 গ্রাম দ্রাবকে জমা হয় হচ্ছে আমাদের 20 গ্রাম। তো এখন এটাকে আমি আবার এইভাবে বলতে পারি যে এখানে কত গ্রাম দ্রাবক আছে বলো তো। আচ্ছা ওকে, সো 100 গ্রাম দ্রাবকের জমা হচ্ছে আমাদের কত 20 গ্রামের মতো। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ধরো এটা কত গ্রাম ছিল বলো তো, 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণ না, 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণে জমা হয় কত গ্রাম 20 গ্রাম। ওকে কত গ্রাম জমা হয় 20 গ্রাম জমা হয়। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এখানে তোমার কত গ্রাম আছে? 50 গ্রাম। তাহলে 1 গ্রামে কতটুকু জমা হবে? 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে জমা হবে, এন্ড তারপরে কত? 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে জমা হবে। ঠিক আছে, তাহলে কতটুকু আছে দেখো, নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে আমাদের 20 ডিভাইডেড বাই 140, তার মানে 20 ডিভাইডেড বাই 140 ইন্টু 50। ঠিক আছে, দেখো কত আসে, হিসাব করে। সেভেন পয়েন্ট ওয়ান ফোর গ্রাম। ঠিক আছে, সো এইটা আশা করি বোঝা গেছে। এইবার এটা যদি আমরা পারি, এটা একটা শর্টকাট মানে। আচ্ছা, এইবার দেখো একটা বিকল্প, এটা একটা বিকল্প সলভ হইতে পারে। একটু আগে আমরা যেমন ওইটা একটা বিকল্প সলভ দিচ্ছি, এটার একটা বিকল্প সলভ কি হইতে পারে দেখো। এখানে আমাদের বলা হয়েছে যে আমরা কি করব, আগের মতোই দুইটা স্টেপ ফলো করব। প্রথমে আমরা W1 বা M1 বের করব, তারপর W2 বের করব। ঠিক আছে, তারপর ডিফারেন্সটাই কি হবে, ওটা জমা হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এটা করার জন্য আমাদের বেসিক্যালি যেটা লাগতেছে, আমরা প্রথমে ফর্মুলাটা ইউজ করি যে S ইকুয়াল টু, দেখো আমাদের ফর্মুলা কি ছিল, M মাইনাস M ইন্টু আছে কত, M 100। ঠিক আছে, ওকে। এখানে আমরা যেটা করব, দেখো আমাদের 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে ভাই 40। ওকে, এটা দেওয়া আছে 40। আর কিছু দেওয়া আছে কি? আচ্ছা, আর আমার হচ্ছে এই M এর মান বা দ্রবণের মানটা কত, মানে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে বের করতে হবে। তাহলে এখানে 50 বসা, 50 মাইনাস M ইন্টু হচ্ছে 100। তার মানে আমি এখানে কি করতেছি জানো, আমার দ্রাব্যতা যদি 40 হয় এবং আমি যদি 50 গ্রামের সম্পৃক্ত দ্রবণ ইউজ করি, সেখানে দ্রব্যের পরিমাণটা বের হবে। আবার বলি, আমাদের দ্রাব্যতা যদি 40 গ্রাম হয়, মানে সরি, দ্রাব্যতা যদি 40 হয় আর সম্পৃক্ত দ্রবণ যদি 50 গ্রাম হয়, তাহলে তার ওই সম্পৃক্ত দ্রবণে, ওই 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণটা আমার এখানে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে গুণ করে দাও, দেখো এটা কত, 2000 আসে মাইনাস 40M করতেছে কত, 100M। ঠিক আছে, তার মানে দেখো আলটিমেটলি আমি লিখতে পারি যে 2000 ডিভাইডেড বাই এটা গেলে 140 হবে, 140 ইকুয়াল টু হচ্ছে M। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে M এর একটা মান চলে আসে, M এর একটা মান চলে আসে, বা এটাকে M1 দিতে পারো যা ইচ্ছা। 2000 বাই হচ্ছে 140, 2000 বাই হচ্ছে 140 কতটুকু আছে? হ্যাঁ, 14.28। ঠিক আছে, 14.28। ওকে, 28। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করবো, 40 ডিগ্রি সেলসিয়াসে, 40 ডিগ্রি সেলসিয়াস সেম সূত্র বসাও, যে ফর্মুলাটা কি হবে দেখো। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, আমি বসানোর, দেখো S ইকুয়াল টু কত, M ডিভাইডেড বাই M মাইনাস M ইন্টু 100। ঝামেলাটা আসলে কোন জায়গায় একটু খেয়াল করো, যে যখন আমি 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রিতে নিয়ে আসব, আমাদের সম্পৃক্ত দ্রবণ কি 50 গ্রামই থাকবে, না আসলে চেঞ্জ হয়ে যাবে? দেখো তো, কারণ সম্পৃক্ত দ্রবণ হচ্ছে 50 গ্রাম, সেটার মধ্যে কি কি আছে একবার দেখো, এটার মধ্যে দ্রব্য আছে আর দ্রাবক আছে। ওকে, সো ওই জিনিসটাকে যখন এইখানে নিয়ে আসবো, তখন আমাদের দ্রব্যের পরিমাণ কমে যাবে না? তাহলে সম্পৃক্ত দ্রবণের পরিমাণ তো কমে যাচ্ছে, বাট কোন মানটা ফিক্সড আছে? দ্রাবকের পরিমাণ। কারণ এখানে যতটুকু দ্রাবক আছে, এখানে ততটুকুই দ্রাবক আছে, কিন্তু দ্রব্যের পরিমাণ কমে যাচ্ছে। এই জন্য এখানে ডিরেক্টলি দ্রাবকের মানটা বসাইতে হবে। এই দ্রাবকের মান কই পাবো? উপরে যতটুকু দ্রাবক থাকবে, নিচে অতটুকুই দ্রাবক থাকবে। তাহলে উপরে দ্রাবক কতটুকু আছে কিভাবে বুঝবো? উপরে দ্রাবক যদি আমাকে বের করতে হয়, উপরে দেখো 50 গ্রাম ছিল দ্রবণ, তার মধ্যে মানে দ্রব্য ছিল কত, 14.28, তার মানে বাকিটাই হচ্ছে দ্রাবক। ঠিক আছে, সো এই দ্রাবকটাই আমাদের বের করতে হবে, মাইনাস 50, তার মানে 35.71, 35.71। এই 35.71 হচ্ছে কি, দ্রাবকের পরিমাণ। সো এই পুরোটার ভ্যালু, সো এটা এখানে বসে দেবো 35.71, আর এখানে হবে কত, 100 M, আর এই S এর ভ্যালু হচ্ছে কত ভাই, S এর ভ্যালু হচ্ছে 20। এবার দেখো এখান থেকে M এর ভ্যালুটা বের হবে, 35.75 ইন্টু 20 ভাগ 100, সো 7.14। ভাই কত আসছে? M এর মান আসছে কত, এটা M2 ধর 7.14, 7.14 গ্রাম। তাহলে দুটা ডিফারেন্স করা যাবে। এখন ডিফারেন্স করলে কত আসবে দেখো তো, সুতরাং M ইকুয়াল টু কত হবে, M1 মাইনাস M2, ডিফারেন্স করো তো দুইটা, কত আসে, 7.14 আসে। ক্লিয়ার, বুঝে গেছে? সো দুই ভাবেই করা যায়, তোমার যেটা প্রসেস। এখানে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, এই স্টেপটা মাথায় রাখতে পারলেই হয়ে গেছে। স্টেপটা কি ভাই? স্টেপটা হচ্ছে যে এই যে এখানে আমি 50 বসাইতেছি, কেন? দ্রবণের পরিমাণ, বিকজ এটা 50 আসলে 70 ডিগ্রিতে ছিল, বাট আমি যখন এটাকে 40 ডিগ্রিতে নিয়ে আসবো, তখন এই M এর মান কি আর 50 থাকবে আলটিমেটলি? ঠিক আছে, M এর মান কি আলটিমেটলি 50 থাকবে এখানে? দেখো তো 50 কিন্তু থাকবে না। সো
এখানে কি সেম থাকবে? দ্রবণের পরিমাণটা সেম থাকতেছে না, বাট দ্রাবকের পরিমাণটা, কিসের পরিমাণ? দ্রাবকের পরিমাণ সেম থাকতেছে। এই জন্য আগেরটা থেকে দ্রাবকটা আমি নিচে এখানে ডিরেক্টলি এই যে নিচে এই দুইটা মানে কি দ্রাবক না, দ্রাবকের পরিমাণটা বসায় দিছি। ক্লিয়ার? বোঝা গেছে? সো আই থিঙ্ক এই জিনিসটা বুঝলে এখানে যত টাইপের আছে তুমি সবগুলো ম্যাথই সলভ করতে পারবা। হ্যাঁ, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ট্রাই করবো কেপি, কেআইপি, কেএসপি দিয়ে কিভাবে অর্ধক্ষেপের ম্যাথগুলো খুব ইফিসিয়েন্টলি করা যায় সেটা ট্রাই করার। ওকে, অ্যান্ড আমরা বাকি চ্যাপ্টারগুলো খুবই শর্ট শর্ট ভিডিও দিব, যেখান থেকে তুমি এমসিকিউ এবং সিকিউতে কিছু মার্কস ক্যারি করতে পারবা, অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট হবে সেগুলো।